আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 44 নম্বর পার্ট নিয়ে এলাম, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন বা সংরক্ষণ, পরিবেশগত অবক্ষয় এবং সংরক্ষণ। এটি আমাদের আলোচনার বিষয়। আজকে এমসিকিউ কোশ্চেন এখান থেকে আলোচনা করব। আগে আমরা কিন্তু 43 নম্বর পার্ট আলোচনা করেছি। তো আমাদের এইগুলো যে আমাদের সিলেবাসে আছে, সেকেন্ডারি যে 9-10 জিওগ্রাফির যে গ্রেড, এটার থেকে আমাদের যে হয়েছে এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আর্থকাস্ট, জিওমরফোলজি, ওশেনোগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি এগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি চলছে। তো সেখানে কিন্তু আমরা ইকোসিস্টেমের যে দুটি পার্ট, ইকোসিস্টেমের মধ্যে একটাতে ছিল এনার্জি ফ্লো, এনার্জি ফুড চেন, এগুলো কিন্তু একটা ছিল, আর একটা ছিল ফুড ওয়েব এবং জিওকেমিক্যাল সাইকেল। এই দুটো আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পড়ব কি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন। এর সংক্ষিপ্ত যে এমসিকিউ প্রশ্ন সেগুলো আলোচনা করবো, এমসিকিউ মক টেস্ট। এগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমাদের কী কাজে আসবে। তোমরা যে পড়াশোনা করেছো তার যে কীরকম ধাপে প্রশ্ন আসতে পারে সেগুলি কিন্তু আমি সম্ভব প্রশ্নগুলো দিয়েছি। তো এইরকমই প্রশ্ন এখান থেকে আসবে, এসএসসির মধ্যে এইরকমই প্রশ্ন আসবে। তো এগুলোই তোমরা দেখে তোমাদের যে এক্সাম আছে, এক্সাম ওরিয়েন্টেড একটু সুবিধা হবে আর কি। আর কিছু কিন্তু কিছু না, বিভিন্ন তোমরা সরাসরি প্রসেস চলে যাবো, প্রশ্নগুলো আলোচনা করবো। এগুলো তোমরা দেখে নাও এবং কে কোটা পারছো উত্তর দিতে পারছো সেগুলো কিন্তু আমার কমেন্টে জানাবে যে কে কোটা উত্তর দিতে পারছো, কোটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো এবং ওটা ভুল দিয়েছো। এখানে তো চিটিং করলে হবে না, এখানে দিতে হবে তোমাদের উত্তর। তো প্রথম প্রশ্ন আমি বলছি যে পরিবেশগত অবনতি, এই অবনতির প্রধান কারণ কি? অপশান এ জনসংখ্যার হ্রাস, প্রযুক্তিগত উন্নয়ন, অরণ্যচ্ছেদ বা বৃক্ষ যে কাটা হয়েছে সেটা নিধন, পরিবেশ সংরক্ষণ। তো পরিবেশগত অবনতি, এই অবনতির প্রধান কারণ কিন্তু অরণ্যচ্ছেদ, বৃক্ষচ্ছেদন। আমাদের যে শিল্প উন্নয়ন হচ্ছে, যত কিন্তু শিল্প উন্নয়ন হবে তত কিন্তু আমাদের অরণ্যচ্ছেদ করতে হবে, বৃক্ষচ্ছেদন করছে এবং যে বড় বড় শিল্পাঞ্চল গড়ে উঠছে। এর ফলে কিন্তু পরিবেশের অবনয়ন ঘটছে। গাছ সেরকমভাবে লাগানো হচ্ছে না, এটা কিন্তু আমাদের অবনতির কারণ। আমরা এখানে দেখে নেব পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ কোনটি? অক্সিজেন নিঃসরণ, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, সূর্যের দূরত্ব পরিবর্তন, ভূমিকম্প। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেগুলি তাপমাত্রাকে ধরে রাখে, আমাদের যে ভূপৃষ্ঠের তাপমাত্রা সেগুলোকে ধরে রাখে, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো উত্তর বি, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের প্রধান উৎস কোনটি? বন, শিল্প কারখানা, নদী, সাগর। তো শিল্প কলকারখানা, এই শিল্প কলকারখানা কিন্তু বায়ু দূষণের প্রধান মূল উৎস। এখান থেকে কিন্তু প্রধান বায়ু দূষণটা হয়ে থাকে, মেজর বায়ু দূষণ এই শিল্প কারখানা থেকে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যাবে, এখানে উত্তর দেখে নেব। শিল্প কারখানা, এই কলকারখানাতে কী হয়? SO2, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, এগুলো কিন্তু এখানে নিঃসরণ হয়। এই নিঃসরণের ফলে আমাদের বায়ু দূষণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জল দূষণের জন্য সবচেয়ে দায়ী কারা? জল দূষণের জন্য দায়ী কারা? গ্রামবাসী, মৎস্যজীবী, শিল্পাঞ্চল, শিক্ষার্থী। এখানে কিন্তু শিল্পাঞ্চল, উত্তর সি, শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল কিন্তু জল দূষণের জন্য দায়ী। বায়ু দূষণ, জল দূষণ, যত আমাদের শিল্প উন্নত হবে তত কিন্তু বায়ু দূষণ, জল দূষণ এগুলো কমানোর চেষ্টা করতে হবে। রিসাইক্লিং, এই RRR 3R, এই 3R কিন্তু আমাদেরকে লাগু করতে হবে আমাদের জীবনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন। এই সালফার ডাইঅক্সাইড SO2, এই সালফার ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান দায়ী, সালফার ডাইঅক্সাইড গ্যাসটি SO2। পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয়, এই ভূমিক্ষয়ের জন্য দায়ী প্রধান কারণ কোনটি? চাষাবাদ, মাটির প্রকৃতি উর্বরতা, বন নিধন, পশুপালন। তো ভূমিক্ষয়ের জন্য দায়ী হচ্ছে বন নিধন, উত্তর সি, বন নিধন। ভূমিক্ষয়ের জন্য দায়ী বন নিধন। কোনটি একটি প্রাকৃতিক দূষণ? এখানে কৃত্রিম দূষণ বলা হয়, এখানে প্রাকৃতিক দূষণ কোনটি? প্রাকৃতিক দূষণ কোনটি? এ, গাড়ির ধোঁয়া, বি, আগ্নেয়গিরির উদগীরণ, সি, কলকারখানার বর্জ্য, ডি, বজ্র প্লাস্টিক। উত্তর বি, উদগীরণ, আগ্নেয়গিরির উদগীরণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিন্তু এই
প্রাকৃতিক দূষণের একটি প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক দূষণ। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণ। এই শব্দ দূষণের উৎস নয় কোনটি? আমাদের শব্দ দূষণ, এই শব্দ দূষণের উৎস নয় কোনটি? যন্ত্রপাতি, উচ্চস্বরে সঙ্গীত গাওয়া বা গান বাজনা এগুলি, পাখির ডাক, যানবাহন। এখানে বলছে উৎস নয়, মানে পাখির ডাক। পাখির ডাকটি প্রাকৃতিক শব্দ, এটি কিন্তু পাখির ডাক কোনো সময় শব্দ দূষণের কারণ হতে পারে না। উত্তর সি, পাখির ডাক। পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? এখানে সম্পর্কিত নয় সঙ্গে সঙ্গে তো এতে পরীক্ষাতে হয়, এগুলো কিন্তু বেশিরভাগ নয়। এই নয়টা আমরা চোখে পড়ে না, বারবার আমি বলছি যে নয় চোখে পড়ে না। এই নয়টা প্রথম দেখতে হবে, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে আগে, তারপর দুটা দেখতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত নয় কোনটি? সমুদ্র স্তরের বৃদ্ধি, মরুভূমির বিস্তার, ভূমিকম্প, বরফ গলা। তো সম্পর্কিত নয়, উত্তর হবে ভূমিকম্প। ভূমিকম্প কিন্তু কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়। উত্তর সি, ভূমিকম্প। ভূমিকম্প জলবায়ু পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উত্তর সি, ভূমিকম্প। ভূমিকম্প একটি ভূতাত্ত্বিক ঘটনা, জলবায়ু পরিবর্তনের অংশ নয়। এটি ভূমিকম্প জলবায়ু পরিবর্তনের অংশ নয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দূষণের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোনটি? দূষণের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কি? মাটি, নদী, জীববৈচিত্র্য, পাহাড়। তো জীববৈচিত্র্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সি, জীববৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে কি হতে পারে? ভূমিকম্প, বৃষ্টিপাতের বৃদ্ধি হতে পারে, বরফ গলে যেতে পারে, মেরু অঞ্চলের বন বৃদ্ধি হতে পারে। তো বন বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং হলে হবে না, তো বরফ গলবে। মেরু অঞ্চলে যে বরফ সেটি কিন্তু গলে যাবে, ফলে আমাদের যে স্থলভাগ সেটা কিন্তু সম্পূর্ণ ডুবে যেতে পারে। তো সি হবে, গ্লোবাল ওয়ার্মিং ফলে বরফ গলা, এটি কিন্তু এর প্রভাব। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় কোন গ্যাসটি দায়ী? ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী? কার্বন মনোক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রোজেন। তো উত্তর সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি যারা রেফ্রিজারেটর এগুলি থেকে নির্গত হয় বিশেষ করে, তো সিএফসি এটি ওজোন স্তর যে ক্ষয়, এই ওজোন গ্যাস ক্ষয়ের কারণ। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, পরিবেশের ওপর কৃষির প্রভাব কী? ক্ষয় রোধ করে, গাছ বৃদ্ধি করে, রাসায়নিক দূষণ ঘটায়, সবুজায়ন ঘটায়। তো কৃষির প্রভাব হচ্ছে, কৃষির ফলে কী হয়? কৃষিকাজের ফলে রাসায়নিক দূষণ ঘটে। কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহার করি, রাসায়নিক যে বিষ, কীটনাশক এগুলো আমরা ব্যবহার করি, এর ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটে। এখানে রাসায়নিক দূষণ ঘটে। উত্তর সি, রাসায়নিক দূষণ। সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি ও জল দূষিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি জীববৈচিত্র্যের জন্য হুমকি নয়? নগরায়ন, শিল্পায়ন, বন সংরক্ষণ, দূষণ। হুমকি নয়, বন সংরক্ষণ, ফরেস্ট কনজারভেশন কোনো হুমকি নয়। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর, সাইলেন্ট স্প্রিং। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? র্যাচেল কার্সন, চার্লস ডারউইন, আইজাক নিউটন, এল রব। র্যাচেল কার্সন বিজ্ঞানীর, প্রকৃতিবিজ্ঞানী র্যাচেল কার্সন, ইনি আমেরিকার একজন বিজ্ঞানী র্যাচেল কার্সন। এই র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং। আমরা দেখে নেব র্যাচেল কার্সন, ইনি হলেন র্যাচেল কার্সন। ইনি সাইলেন্ট স্প্রিং নামে বইটি লিখেছিলেন। পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব কী? পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব কী? সহজে পচন, পরিবেশ বান্ধব একটি শিল্প, অপরিবর্তনশীল এবং জমে থাকে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব হচ্ছে এটি অপরিবর্তনশীল। এটি যেখানে পড়বে সেখানে কিন্তু জমে থাকবে এবং সেটাকে দূষণ করে। মাটি দূষণ বলো, জল দূষণ বলো, কিন্তু এর জন্যই হচ্ছে, প্লাস্টিক দূষণের জন্য হচ্ছে। তো এটি হচ্ছে অপরিবর্তনশীল এবং জমে থাকা এর প্রভাব। উত্তর সি। কোনটি একটি কার্বন ফুটপ্রিন্ট কমায়? কোনটি কার্বন ফুটপ্রিন্ট, এটা আমাদের যে কার্বন দূষণ, কার্বন ডাইঅক্সাইড এটি নির্গত হতে কমায়। কার্বন ফুটপ্রিন্ট কমায় কোনটি? ডিজেল গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, প্লেনের ভ্রমণ, কয়লার ব্যবহার। তো ডিজেল গাড়ি,
এবং যে প্লেন, এখানে কিন্তু ডিজেল বা পেট্রোল, কেরোসিন এগুলো ব্যবহার করা হয় এবং কয়লা ব্যবহার, এটিও কিন্তু কার্বন ফুটপ্রিন্ট বাড়ায়। কিন্তু যে ইলেকট্রিক গাড়ি এগুলি কিন্তু কার্বন ফুটপ্রিন্ট এগুলি কমায়। ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি এগুলি ইলেকট্রিক সঙ্গে চার্জ হয়। এগুলি কোনো যে ন্যাচারাল গ্যাস বা কোনো তেল জ্বালানির দরকার হয় না, এগুলি ইলেকট্রিক চার্জ দিয়ে চলে। এখন বাজারে খুব প্রচলিত একটি গাড়ি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রচলিত? দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রচলিত? তথ্য অধিকার আইন, বন আইন, পরিবেশ সুরক্ষা আইন, শ্রম আইন। তো শ্রম আইন হবে না, এখানে কিন্তু পরিবেশ সুরক্ষা আইন। 1986 সালে হয়েছিল পরিবেশ সুরক্ষা আইন। এটাই কিন্তু আমাদের দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত একটি আইন। 1986 সালে প্রণীত হয়েছিল আইন, পরিবেশ সুরক্ষা আইন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন দূষণ পানি ও জলজ প্রাণী এবং জলজ প্রাণীর ক্ষতি করে? জল এবং জলজ প্রাণীর ক্ষতি করে কোন দূষণ? বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, আলো দূষণ। তো জল দূষণ কিন্তু প্রাণী এবং জলজ প্রাণীর ক্ষতি করে। উত্তর সি, জল দূষণ। তো উত্তর জল দূষণ। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোনটি সবুজ শক্তির উৎস? সবুজ শক্তির উৎস কোনটি? পেট্রোল, কয়লা, সৌরশক্তি, ডিজেল। তো সৌরশক্তি, এখানে সবুজ শক্তির উৎস সৌরশক্তি, সি। সৌরশক্তিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা আগের ক্লাসে পড়েছি যে সবুজ উদ্ভিদগুলি কী করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তো সবুজ শক্তির উৎস সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন, কোন দূষণ মানুষের শ্রবণ শক্তি হ্রাস করে? আমাদের যে শোনার, এই শোনার ক্ষমতাকে হ্রাস করে দেয় কোন শক্তি? কোন দূষণ? বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। তো নিশ্চয়ই এটা শব্দ দূষণ কি আমরা যে শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তিকে হ্রাস করা বা কমায়। এটা হচ্ছে উত্তর সি, শব্দ দূষণ। শব্দ দূষণের জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কোনটি? আমাদের যে শব্দ দূষণ, সেই শব্দ দূষণের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মাত্রা কোনটি? 30 ডেসিবেল, 50 ডেসিবেল, 75 ডেসিবেল, 100 ডেসিবেল। তো শব্দ দূষণের যে একক, সেটি কিন্তু ডেসিবেলে মাপা হয়, ডেসিবেল। এটি সর্বোচ্চ গ্রহণযোগ্য ডেসিবেল হচ্ছে 15 ডেসিবেল বা 50 ডেসিবেল। এই 50 ডেসিবেলের ওপরে গেলে কিন্তু এটিকে শব্দ দূষণ বলে ধরা হয়। উত্তর বি, 50 ডেসিবেল। সাধারণভাবে 50 ডেসিবেল পর্যন্ত শব্দর মাত্রা মানুষের সহ্যশীল বলে মনে করা হয়। 50 ডেসিবেলের ওপরে গেলে কিন্তু মানুষের ক্ষতি হতে পারে বা একটু অসহ্য রকম লাগতে পারে। সেই জন্য কিন্তু 50 ডেসিবেলকে একটা মেকআপ বা নিউট্রাল হিসাবে ধরা হয়েছে। তেইশ নম্বর প্রশ্ন, কোন দূষণ সরাসরি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে? আমাদের যে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করে কোন দূষণ? শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ। তো এই মাটি দূষণ, উত্তর ডি, এই মাটি দূষণের মাধ্যমে কিন্তু কি হয়, আমাদের যে শরীরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে আসে, দূষণ প্রবেশ করে শরীরে। তো উত্তর মাটি দূষণ। বিষাক্ত রাসায়নিক পদার্থ, আমরা যে কৃষিকাজে রাসায়নিক পদার্থ, তারপরে যে কি এগুলো যে রাসায়নিক সার, তারপরে রাসায়নিক কীটনাশক এগুলি ব্যবহার করি, এর ফলে কিন্তু সেই ফসলগুলি আমরা খাই, এর ফলে আমাদের শরীরে প্রবেশ করে এই বিষাক্ত পদার্থগুলি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারী শিল্পাঞ্চলে প্রধান দূষণের কোনটি লক্ষ্য করা যায়? ভারী যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে প্রধান কী দূষণ হয়? সবচেয়ে কী দূষণ হয়? বায়ু দূষণ। এখানে উত্তর হবে বায়ু দূষণ। উত্তর ডি, বায়ু দূষণ হয়ে থাকে। ভারী শিল্পাঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে বায়ু দূষণ। উত্তর বি, বায়ু দূষণ, ডি। 25 নম্বর প্রশ্ন, প্লাস্টিক দূষণ রোধ কোনটি সবচেয়ে কার্যকরী উপায়? প্লাস্টিক দূষণ রোধে সবচেয়ে কার্যকরী উপায় কোনটি? এটি একবার ব্যবহার করে ফেলে দেওয়া, পুড়িয়ে ফেলা, প্লাস্টিক পুনর্ব্যবহার করা, মাটি খুঁড়ে পুঁতে দেওয়া। তো প্লাস্টিক দূষণের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে রোধ করার জন্য প্লাস্টিককে পুনর্ব্যবহার, আবার সেটিকে কাজে লাগিয়ে অন্য কোনো জিনিস তৈরি করা, আর রিসাইক্লিং করা। উত্তর সি, রিসাইক্লিং, প্লাস্টিকের পুনর্ব্যবহার। পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন প্লাস্টিক উৎপন্ন করা হবে
আমরা নতুন প্লাস্টিকের উৎপাদন সেটি কিন্তু কমবে, সে পুরনো প্লাস্টিককে আবার রিসাইক্লিং করে অন্য কাজে ব্যবহার করা হয়। 26 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ কনজারভেশন বা এনভায়রনমেন্টাল কনজারভেশন এর প্রধান উদ্দেশ্য কী? নগরের উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থরক্ষা, শিল্প উন্নয়ন। তো ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে প্রজন্ম বা আসছে আগের প্রজন্ম, সেই প্রজন্মকে আমরা কী দিব? পরিবেশ, দেশ স্বাস্থ্য একটা পরিবেশ দিতে পারবো। এই জন্য কিন্তু পরিবেশ সংরক্ষণ করা হয়। উত্তর সি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বার্থরক্ষা, এটা কিন্তু পরিবেশ সংরক্ষণের প্রধান উদ্দেশ্য। উত্তর সি। 27 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের একটি কার্যকরী উপায় কোনটি? বন উজাড়, বন কেটে ফেলা, এটি তো হবেই না। নদী ভরাট, বৃক্ষরোপণ, শিল্পায়ন। তো শিল্পায়ন এটাও হবে না, কিন্তু বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণের মাধ্যমে, বনসৃজনের মাধ্যমে কিন্তু পরিবেশ সংরক্ষণ করা যেতে পারে। তো এই মাসে গেল আমাদের যে বৃক্ষরোপণ বন মহোৎসব, এই বন মহোৎসব কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যেই ছিল, জুলাই মাসে, এটা কিন্তু চলে গেল। তো কে কটি গাছ লাগিয়েছো তোমাদের আশেপাশে, তোমাদের বাড়িতে, ফাঁকা জমিতে, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। এবছর কটা গাছ লাগালে? গাছ না লাগালে কিন্তু আমাদের আগামী প্রজন্ম এগুলো কিন্তু ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ পাবে না। তো আমি আমাদের বাগানে অনেক গাছ লাগাই। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, রিডিউস, রিইউজ, রিসাইকেল, আর এই 3R এর ধারণাটি কী বোঝায়? এই ধারণাটি কী বোঝায়? কৃষি পদ্ধতি বোঝায়, শিল্পের নিয়ম বোঝায়, পরিবেশ সংরক্ষণের কৌশল বোঝায়, প্রযুক্তিগত উন্নয়ন বোঝায়। তো এটি কিন্তু পরিবেশ সংরক্ষণের কৌশল। আর রিডিউস, রিইউজ, রিসাইকেল, এটা কিন্তু পরিবেশ সংরক্ষণের কৌশল। উত্তর সি। কোন সংস্থাটি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা? আন্তর্জাতিক পরিবেশ সংস্থা কোনটি? HTO, WHO, UNEP, IMF। তো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু কিসে যে ব্যবসা বাণিজ্য এর জন্য এই সংস্থা। WHO এটি স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটি কিন্তু আন্তর্জাতিক পরিবেশ সংস্থা। সি, উত্তর সি, UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটি পরিবেশ সংক্রান্ত বিষয়ে কাজ করে আন্তর্জাতিক লেভেলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয়? এটি বিভিন্ন পরীক্ষায় আসে, সবসময় কিন্তু টার্গেট থাকে এটাকে মনে রাখার জন্য, যেটা মনে রাখবে বিশ্ব পরিবেশ দিবস কবে হয়। অপশন এ 8ই মার্চ, অপশন বি 5 জুন, অপশন সি 22 এপ্রিল, অপশন ডি 16 সেপ্টেম্বর। উত্তর বি, 5 জুন। এই 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এটি পালিত করা হয় 5 জুন। 1972 সালে UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর উদ্যোগে বিশ্ব পরিবেশ যে দিবস এটি পালন করা হয় 5 জুন, জুন মাসের 5 তারিখ, এটা মনে রাখবে, 5 জুন, 5 জুন। 31 নম্বর প্রশ্ন, কোনটি টেকসই উন্নয়ন নয়? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন, এটি উদ্দেশ্য নয় কোনটি? পরিবেশ সম্পদের সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, বর্তমান সম্পদের অপচয়, পরিবেশ রক্ষা। তো বর্তমান সম্পদের অপচয়, এটি উদ্দেশ্য নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উদ্দেশ্য নয় বর্তমান সম্পদের অপচয়। আস্তে আস্তে আমাদের ভালোভাবে সংরক্ষিত করে ব্যালেন্স রেখে অপচয় করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, কোনটি একটি পরিবেশ বান্ধব শক্তি বলা যায়? পরিবেশ বান্ধব শক্তি কোনটি? কয়লা, পেট্রোল, সৌরশক্তি, ডিজেল। তো সৌরশক্তি হচ্ছে পরিবেশ বান্ধব একটি শক্তি, সৌরশক্তি। উত্তর সি। ভারতের পরিবেশের সংরক্ষণের জন্য কোন আইন প্রচলিত করা হয়েছে? পরিবেশ সংরক্ষণের জন্য কোন আইন প্রচলিত করা হয়েছে? তথ্য অধিকার আইন, পরিবেশ সুরক্ষা আইন, কৃষি আইন, শ্রম আইন। তো আগে আমরা বললাম পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে এই পরিবেশ সুরক্ষা আইন আনা হয়। তো 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন এটি কিন্তু প্রচলিত পরিবেশ সংরক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, কোনটি জল সংরক্ষণের পদ্ধতি নয়? জল সংরক্ষণের পদ্ধতি নয় কোনটি? তো রেন ওয়াটার হারভেস্টিং, এটি কিন্তু জল সংরক্ষণের পদ্ধতি। নদী দূষণ,
চেক ড্যাম নির্মাণ, মাটি সংরক্ষণ। তো জল সংরক্ষণের পদ্ধতি নয় কোনটি? নদী দূষণ। নদী দূষণ করলে জল সংরক্ষণ কীভাবে হবে? তো উত্তর বি, নদী দূষণ জল সংরক্ষণের পদ্ধতি নয়। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় কি? চিড়িয়াখানা আবিষ্কার, বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরি করা, কলকারখানা, খামার। তো জীব বৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো বন্যপ্রাণী অভয়ারণ্য, এই অভয়ারণ্য তৈরি করা। উত্তর বি। কোনটি একটি সম্পদের সংরক্ষণে সাহায্য করে? কোনটি প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণে সাহায্য করে কোনটি? অতিরিক্ত সেচ, গাছ কাটা, জৈব চাষ, রাসায়নিক সার ব্যবহার। তো জৈব চাষ, জৈব পদ্ধতিতে চাষ প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণে ব্যবহার বেশি সাহায্য করে। রাসায়নিক সারের পরিবর্তে হিসাবে জৈব সার ব্যবহার করা কৃষিতে বিভিন্ন কাজে। 37 নম্বর প্রশ্ন, কোনটি একটি পুনর্বীকরণযোগ্য সম্পদ? পুনর্বীকরণযোগ্য সম্পদ হচ্ছে আবার এটিকে উৎপন্ন করা যায় কোনটি? প্রচলিত শক্তি নিচে অপ্রচলিত শক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, খনিজ। তো কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ এগুলি কিন্তু লিমিটেড, এগুলিকে আবার পুনর্ব্যবহারযোগ্য করা যায় না। সৌরশক্তি, এটিকে পুনর্বার ব্যবহার করা যায়, সৌরশক্তি বারবার ব্যবহার করা যায়, এটি কিন্তু একটি অপ্রচলিত শক্তি। সোলার এনার্জি, উত্তর সি, সোলার এনার্জি। 38 নম্বর প্রশ্ন, কার্বন ফুটপ্রিন্ট কমাতে কি ব্যবহার করা যায়? ডিজেল গাড়ি, পেট্রোল, সাইকেল, ব্যক্তিগত বিমান। তো সাইকেল, উত্তর সাইকেল ব্যবহার করা যায়, এটিতে কোনো দূষণ হয় না, আবার কিছু দরকারও মানে খনিজ তেল মেলে এগুলো কিন্তু পুড়ে না, টাকাও খরচ হয় না। উত্তর সাইকেল। আগেকার দিনে গরু গাড়ি, সাইকেল এগুলি কিন্তু ছিল, সেই জন্য কিন্তু পরিবেশ রক্ষা হয়েছিল। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন, গির, কাজিরাঙা, জিম করবেট। তো প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, এই জিম করবেট ন্যাশনাল পার্ক, এটাই প্রথম ভারতের জাতীয় উদ্যান, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি 1936 সালে স্থাপিত হয়। আমরা দেখে নেব জিম করবেট এটা কোথায় আছে, উত্তরাখণ্ডের। তো এটি উত্তরাখণ্ড রাজ্য, এখানে কি কি আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে? তো গোবিন্দ ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত যমুনা নদীর ধারে, এবং গোমতী ন্যাশনাল পার্ক, এছাড়া হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, অ্যাসোসিয়েট স্যাংচুয়ারি আছে। তারপরে এখানে আছে যেখানে আলোকনন্দা ভাগীরথী বা আওগঙ্গা যেখানে মিশে আছে, সেখানে কিন্তু গঙ্গা তৈরি হচ্ছে, এই গঙ্গার পাশেই কিন্তু এখানে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে, এটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন, কোনটি জীববৈচিত্র্য রক্ষার সহায়ক? জীববৈচিত্র্য রক্ষায় কোনটি সহায়ক? বনের উচ্ছেদ, ফরেস্ট ডিফরেস্টেশন, রাসায়নিক সার ব্যবহার, সংরক্ষিত বন, প্লাস্টিক ব্যবহার। জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হচ্ছে সংরক্ষিত বন, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে সাথে জড়িত আন্তর্জাতিক চুক্তি কোনটি? পরিবেশ সংরক্ষণ, এই পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত আন্তর্জাতিক চুক্তি কোনটি? কিয়োটো প্রোটোকল, নাসা চুক্তি, হু, ওপেক। তো কিয়োটো প্রোটোকল এটা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, যেটি কার্বন গ্যাস, সিএফসি গ্যাস, এটি গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে একটা নিষেধাজ্ঞা বা আইন এখানে সম্মেলন করা হয় কিয়োটো প্রোটোকলের মাধ্যমে। কিয়োটো প্রোটোকল, এখানে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাস কীভাবে কমাবে, এই কমানোর পদ্ধতি কিন্তু এখানে আন্তর্জাতিক চুক্তিতে আলোচনা করা হয়, কিয়োটো প্রোটোকল। পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নম্বর প্রশ্ন, বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ সপ্তাহ কবে পালন করা হয়? আমি আগেই আলোচনা করলাম বৃক্ষরোপণ সপ্তাহ এই মাসেই আলোচনা করা হয়েছিল, 1 থেকে 7 জুলাই। তো উত্তর বি, 1 থেকে 7 জুলাই কিন্তু এই বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয় ভারতে। বন মহোৎসব, 1 থেকে 7 জুলাই বন মহোৎসব পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতি, এই বৈজ্ঞানিক পদ্ধতিকে আমরা বৈজ্ঞানিকভাবে কীভাবে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব?
রাসায়নিক ব্যবহার করব, এক শ্রেণীর ফসল চাষ করব, একই শ্রেণীর ফসল চাষ করব, জেনেটিক সংরক্ষণ করব, রাস্তার সম্প্রসারণ করব। তো রাস্তার সম্প্রসারণ কিন্তু আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এক্সিটু কনজারভেশন, জেনেটিক সংরক্ষণ। তাদের জিএনএকে সংরক্ষণ করতে হবে। তো জেনেটিক সংরক্ষণই হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি, এক্সিটু কনজারভেশন, জেনেটিক সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে জল সংরক্ষণের একটি আধুনিক পদ্ধতি কি? জল সংরক্ষণের আধুনিক পদ্ধতি রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে আবার পুনরায় যে একটি একত্রিত করে নিচে বা আমাদের ভূপৃষ্ঠে দিয়ে দেওয়া, এটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে কাজে লাগানো। পরবর্তী প্রশ্ন কোনটির মাধ্যমে অরণ্য সংরক্ষণের কাজ হয়? অরণ্য সংরক্ষণের কাজ হয় কোনটির মাধ্যমে? সামাজিক বনায়ন। উত্তর সি, সামাজিক বনায়ন। এখানে আমি উত্তরগুলো পড়ছি, আমাদের ভিডিও একটু বড় হয়েছে সেই জন্য শুধু উত্তরগুলো পড়বো, অপশানগুলো পড়ছি না। তোমরা দেখে নেবে, যেটা তোমাদের ভালো সেটাই করবে, একটু বড় হয়ে যাবে এই ভিডিও সেই জন্য। তো ভারতের পরিবেশ সংরক্ষণের জন্য কোন আদালত সর্বোচ্চ আদালত কোনটি? লোক আদালত, পরিবেশ আদালত, সুপ্রিম কোর্ট, গ্রাম আদালত। তো পরিবেশ আদালত, পরিবেশ সংরক্ষণ যে আদালত মামলাগুলো হয় সেগুলো কিন্তু এই পরিবেশ আদালতেই আমাদের কী হয়, এনজিটি এর মাধ্যমে কিন্তু আমাদের কী করা হয়, বিচার করা হয়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু এটি নিষ্পত্তি করা হয় মামলার। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য কী? প্রযুক্তির বৃদ্ধি, চাষবাসের বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি, বন উচ্ছেদ। তো সচেতনতা, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য। উত্তর সি। ভারতে পরিবেশ সংরক্ষণের জন্য কোন পরিকল্পনা রয়েছে? গ্রিন ইন্ডিয়া মিশন, ডিজিটাল ইন্ডিয়া মিশন, স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া। তো গ্রিন ইন্ডিয়া মিশন, এই গ্রিন ইন্ডিয়া মিশন আমাদের ভারতের পরিবেশ সংরক্ষণের জন্য একটি মিশন পরিকল্পনা তৈরি করেছে, গ্রিন ইন্ডিয়া মিশন। উত্তর এ, গ্রিন ইন্ডিয়া মিশন। এটি বৃক্ষরোপণ এবং কার্বন নিঃসরণ, এই কার্বন ফুটপ্রিন্ট নিঃসরণে হ্রাস করার জন্যই চালু করা হয়েছে। 49 নম্বর প্রশ্ন কোনটি পরিবেশ বান্ধব পণ্য নয়? পরিবেশ বান্ধব পণ্য কোনটি নয়? পাটের ব্যাগ, কাগজ কাপ, থার্মোকলের প্লেট, বায়োডিগ্রেডেবল বোতল। তো থার্মোকলের প্লেট, থার্মোকল কিন্তু পরিবেশে পচে না, এগুলি পরিবেশ বান্ধব নয়। তাছাড়া পাটের ব্যাগ, কাগজের কাপ, বায়োডিগ্রেডেবল বোতল যেগুলি পরিবেশে শোষিত হয় বা ধ্বংস হয়, এগুলি কিন্তু পরিবেশ বান্ধব একটি পণ্য। থার্মোকলের প্লেট, থার্মোকল পরিবেশে পচে না, দূষণ সৃষ্টি করে। থার্মোকলের জন্যই কিন্তু জল দূষণ হয় এবং যে মাটি দূষণ হয়ে থাকে। তো 50 নম্বর প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন আজকের, পরিবেশ সংরক্ষণের সাথে জড়িত নয় কোনটি? পুনর্ব্যবহার, দূষণ, পুনঃব্যবহার, কম খরচে জীবনযাপন। তো পরিবেশ সংরক্ষণের সঙ্গে জড়িত নয় কোনটি? পরিবেশ সংরক্ষণের সঙ্গে জড়িত নয় কোনটি? দূষণ, ডিগ্রেডেশন, দূষণ, এটা কিন্তু পরিবেশ সংরক্ষণের সঙ্গে জড়িত নয়। উত্তর বি, দূষণ পরিবেশের ক্ষতি করে, সংরক্ষণের বিপরীত হচ্ছে দূষণ। তো এই ছিল আমাদের প্রশ্ন, মোটামুটি 50টা প্রশ্ন, দুটি বিষয় সম্বন্ধে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। তো পরবর্তী যে ভিডিও সেটি তাড়াতাড়ি আসবে, যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, যাতে আমি একটু মোটিভেট হই, তোমার জন্য ভিডিও তৈরি করতে পারি।